প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মারা গেছেন। শেষ পর্যন্ত বাঁচানো গেল না মির্জা আব্বাসকে, জড়িয়ে ধরে কাঁদছেন তারেক রহমান। মির্জা আব্বাস রাজনীতির মঞ্চ থেকে সামাজিক মাধ্যম, এই নামটি এখন বহুল চর্চিত। কদিন আগেও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহল থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে অভিযোগের পাহাড় আর একের পর এক শব্দ বোমা। এদিকে মির্জা আব্বাসের অসুস্থতার কারণে গ্রেফতার হতে চলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। কৌশলে ঘটনা ঘটিয়ে দিলেন শেখ হাসিনা। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে আওয়ামী লীগের। আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা খুব জোরে ব্যথা করে উঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসি। আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচন্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর নাসিরউদ্দিন পাটোয়ারি উনি হেসে পর্যন্ত দিয়েছে। তার মানে কি, তারা যে ফর্মুলাতে আগাচ্ছিল যে মির্জা আব্বাসকে একদম এমন ভাবে তাকে ডিপ্রেশন করা হবে, এমন ভাবে তাকে মানসিক ভাবে চাপ দেওয়া হবে যাতে উনি স্ট্রোক করে, সেটাই তো করছেন উনি। আজ মির্জা আব্বাসের মৃত্যু হওয়াতে নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেফতার হয়। বিএনপি এবার অবৈধ খেলা শুরু করে। এইদিকে আজকে মির্জা আব্বাসের অবস্থার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি মূল মাস্টারমাইন্ড প্রমাণিত হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেফতার হয়। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা কান্না করছে। তারেক রহমান, মির্জা ফখরুল। 5 আগস্টের পর থেকে মির্জা আব্বাসকে এমন কোনো লাঞ্ছনা করা হয়নি যেটা বাকি ছিল। মির্জা আব্বাস তিনি হসপিটালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রাজধানী রেফার কেয়ার হসপিটালে তিনি এখন ভর্তি আছেন। হয়তো তার একটা অস্ত্রোপচার হয়ে গেছে, জানি না তিনি ফিরে আসবেন কিনা। করার একটা ব্যাপার ছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বিদেশে নেওয়ার মতো তার অবস্থান নেই। এরই মাঝে এভারকেয়ার হাসপাতাল থেকে খবর এসেছে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তার মানে অবস্থা খুবই গুরুতর, অবস্থা এমন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন মির্জা আব্বাস। আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মাত্র বা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনামে, বা থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বার আগে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। মির্জা আব্বাস রাজনীতির মঞ্চ থেকে সামাজিক মাধ্যম, এই নামটি এখন বহুল চর্চিত। কদিন আগেও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহল থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে অভিযোগের পাহাড় আর একের পর এক শব্দ বোমা। কিন্তু প্রশ্ন হলো, তিনি কেন বারবার টার্গেট হচ্ছেন? ঢাকার রাজনীতিতে তার এমন কি শক্তি আছে যা তাকে একই সঙ্গে গুরুত্বপূর্ণ এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে? যদি আপনারও এই প্রশ্ন থাকে, তবে এই বিশ্লেষণ আপনার জন্যই। মস্তিষ্কে রক্তনালী ব্লকের কারণে স্ট্রোক করার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়েছে। প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও হঠাৎ শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি নিছক শারীরিক অসুস্থতা, নাকি দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক চাপ ও অপপ্রচারের মানসিক প্রভাবও এতে ভূমিকা রেখেছে? ঢাকার রাজনীতি যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন, মির্জা আব্বাস শুধু একজন রাজনীতিবিদ নন, বরং একটি রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করেন। প্রায় 5 দশক ধরে ঢাকার কিছু এলাকায় তার পরিবারের সামাজিক ও রাজনৈতিক প্রভাব এতটাই গভীর যে সেই প্রভাবকে স্থানীয় রাজনীতি থেকে আলাদা করে কল্পনা করা কঠিন। ইতিহাসের ধারাবাহিকতায় ধরলে এই সম্পর্ক প্রায় 100 বছরের সামাজিক উপস্থিতির সঙ্গে জড়িয়ে আছে। 80 এবং 90-এর দশকে ঢাকার রাজনীতিতে বিএনপি বলতে দুটি নাম প্রায় অবিচ্ছেদ্য ছিল, মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা। আওয়ামী লীগের শক্তিশালী রাজনৈতিক উপস্থিতির বিরুদ্ধে বিএনপির রাজনীতিকে টিকিয়ে রাখতে এই দুই নেতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেল, মামলা, হামলা সবকিছুর মধ্যেও তারা ঢাকার রাজনীতিকে সংগঠিত রেখেছিলেন। দর্শক, মির্জা আব্বাস কেন প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্য, সেই আলোচনায় যাওয়ার আগে ঢাকার পুরনো দিনের রাজনীতির দিকে একটু নজর দিতে চাই। সামরিক শাসক এরশাদ পতনের আন্দোলনে ঢাকার প্রতিটি অলিতে গলিতে বিএনপির অবস্থান শক্ত করার মূল কারিগর ছিলেন এই দুই নেতা। মির্জা আব্বাস তখন ছিলেন অবিভক্ত ঢাকা মহানগর যুব দলের সভাপতি। তিনি ঢাকার স্থানীয় যুবকদের সংগঠিত করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক এবং কর্মী বাহিনী গড়ে তোলেন, যা এরশাদের পেটোয়া বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে রাজপথে ঢাল হিসেবে কাজ করত। অন্যদিকে সাদেক হোসেন খোকা তার বলিষ্ঠ এবং আপোষহীন নেতৃত্বের মাধ্যমে ঢাকার সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে সক্ষম হন। এরশাদ সরকার যখন ঢাকার প্রধান সড়কগুলোতে কারফিউ বা 144 ধারা জারি করত, তখন মির্জা আব্বাস ও খোকা ছোট ছোট গলির ভেতর থেকে মিছিল বের করে রাজপথ দখল করে নিতেন। বিশেষ করে পুরান ঢাকা এবং দক্ষিণ ঢাকার এলাকাগুলোতে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল। তারা ঢাকাকে এমনভাবে অবরুদ্ধ করে রাখতেন যে প্রশাসনের পক্ষে আন্দোলন দমন করা কঠিন হয়ে পড়ত। তাদের এই কৌশলী অবস্থানের কারণেই কেন্দ্র থেকে খালেদা জিয়া খুব সহজে আন্দোলনের ডাক দিয়ে তা সফল করতে পারতেন। তৎকালীন রাজনীতিতে মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকার মধ্যে একটি সুস্থ সাংগঠনিক প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতার ফলে বিএনপির কর্মী সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। একদিকে শাহজাহানপুর মতিঝিল এলাকায় আব্বাসের প্রভাব, অন্যদিকে সূত্রাপুর কোতোয়ালি এলাকায় খোকার জনপ্রিয়তা ঢাকাকে বিএনপির অজেয় ঘাঁটিতে পরিণত করে। 1991 সালের নির্বাচনে যখন বিএনপি জয়লাভ করে, তখন ঢাকার প্রায় সব কটি আসন তাদের দখলে থাকার পেছনে এই দুই নেতার মাঠ পর্যায়ের পরিশ্রমই ছিল প্রধান কারণ। এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই দুই নেতাই বহুবার কারাবরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারা আপোষ করেননি। তাদের এই ত্যাগ কর্মীদের মধ্যে এক ধরনের বাড়তি অনুপ্রেরণা যোগাত। তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তারা কেবল দলের নেতা নয়, বরং ঢাকার স্থানীয় অভিভাবক হিসেবে জনগণের কাছে পরিচিতি পান।
এই জনসমর্থনই এরশাদের সামরিক শাসনের ভিত্তি দুর্বল করে দিয়েছিল। অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুর পর ঢাকার রাজনীতিতে বিএনপির সেই পুরনো ধারার প্রধান মুখ হিসেবে কার্যত মির্জা আব্বাসই থেকে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলের চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের 3 প্রধানের নেতৃত্বের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করেছেন মির্জা আব্বাস। অনেকেই তাকে দলের একটি ভ্যানগার্ড চরিত্র বলেই মনে করেন, যিনি রাজনৈতিক সংঘর্ষের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 2001 সালের 13 ফেব্রুয়ারির একটি ঘটনা আজও ঢাকার রাজনীতির আলোচিত অধ্যায়। সে সময় বিরোধী দলের একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন মির্জা আব্বাস। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের তৎকালীন 2 এমপি HBM ইকবাল ও নূরনবী চৌধুরী শাওনের নেতৃত্বে সেই মিছিলে গুলি চালানো হয়। এতে বিএনপির 4 কর্মী নিহত হন। পরদিন প্রায় সব পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় সেই সংঘর্ষের ছবি। একদিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন মির্জা আব্বাস, অন্যদিকে অস্ত্র হাতে গুলি ছোঁড়ার দৃশ্য। এই ঘটনাগুলোই তাকে বিএনপির রাজনীতিতে সংঘর্ষের পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠা দেয়। 2008 সালের পর দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন-পীড়নের সময়টিও তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কখনো কারাগারে, কখনো মামলার চাপে প্রায় 1 দশকের বেশি সময় তিনি সক্রিয় রাজনীতির বাইরে থাকতে বাধ্য হন, কিন্তু দলীয় অবস্থান থেকে তিনি কখনো সরে যাননি। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসের আরেকটি শক্তি তার সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি। তিনি মূলত শাহজাহানপুর এলাকার আদি বাসিন্দা, একটি জমিদার ধর্মী বা ল্যান্ডেড জেন্ট্রি পরিবারের সন্তান। ঢাকার বিস্তারের সঙ্গে সঙ্গে এই পরিবারের জমির মূল্যও বহুগুণ বৃদ্ধি পায়, ফলে স্থানীয় সমাজে তাদের প্রভাব আরও দৃশ্যমান হয়ে ওঠে। এই কারণে অনেক বিশ্লেষকের মতে ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস কেবল একটি রাজনৈতিক পরিচয়ের নাম নয়, বরং একটি সামাজিক শক্তিরও প্রতীক। এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক প্রভাবের বিষয়টিও। মির্জা আব্বাসের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে ঢাকা ব্যাংকে। দেশের বেসরকারি ব্যাংকিং খাতে এটিকে তুলনামূলকভাবে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবস্থাপনার একটি প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়। রাজনৈতিক পরিবর্তনের সময়েও এই প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় ছিল, যা তার অর্থনৈতিক প্রভাবের আরেকটি দিক তুলে ধরে। তবে সাম্প্রতিক সময়ের উত্তেজনা শুরু হয় 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা পাল্টে যাওয়ার প্রেক্ষাপটে। 5 আগস্টের পর থেকে একটি মহল তাকে ঘিরে নানা ধরনের অপপ্রচার শুরু করে। এমন কথাও ছড়ানো হয় যে তিনি হয়তো নিজের দল থেকেই মনোনয়ন নাও পেতে পারেন। নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের পর তার স্ত্রী আফরোজা আব্বাস একটি আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হলেও বিএনপির এক পরিবারে একাধিক মনোনয়ন নয় নীতির কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েও মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো প্রকাশ্য অসন্তোষ দেখা যায়নি। এরপর একাধিক ঘটনা ঘিরে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওসমান হাদির উপরে হামলার ঘটনায় কিছু মহল তাকে দায়ী করার চেষ্টা করলে তিনি সরাসরি হাসপাতালে গিয়ে দেখা করেন, যদিও সেখানে তার সঙ্গে প্রত্যাশিত সম্মানজনক আচরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে কয়েক মাস ধরে প্রকাশ্যে তার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে আসছেন কিছু রাজনৈতিক ব্যক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী পেজ। রাজনীতিতে প্রশ্ন উঠছে, মির্জা আব্বাসকে ঘিরে এই ধারাবাহিক আক্রমণের কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর উত্তর খুঁজতে হলে ঢাকার ক্ষমতার রাজনীতিকে বুঝতে হবে। ঢাকার রাজনীতিতে যেসব নেতা, সংগঠন, অর্থনৈতিক শক্তি এবং জনভিত্তি এই 3টি শক্তিকে একসঙ্গে ধারণ করেন, তারা স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেন। মির্জা আব্বাসকে অনেকেই ঠিক এমন একটি এক্স ফ্যাক্টর হিসেবে দেখেন, কারণ তার রয়েছে 3টি বড় শক্তি। প্রথমত, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনগত নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত, ঢাকার পুরনো সামাজিক ভিত্তি। তৃতীয়ত, দৃশ্যমান আর্থিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব। এই 3টি শক্তি একসঙ্গে খুব কম নেতার মধ্যেই দেখা যায়। ফলে তাকে যদি রাজনৈতিকভাবে দুর্বল করা যায়, তাহলে ঢাকার রাজনীতিতে বিএনপির ঐতিহ্যগত শক্তি অনেকটাই ভেঙে পড়তে পারে, এমন ধারণাও রয়েছে বিশ্লেষকদের মধ্যে। অনেকে মনে করেন তাকে লক্ষ্য করে চলা এই প্রচার যদি সফল হয়, তবে ভবিষ্যতে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের মতো নতুন প্রজন্মের নেতারাও। সব মিলিয়ে বলা যায়, মির্জা আব্বাসকে ঘিরে বর্তমান বিতর্ক কেবল একজন নেতাকে নিয়ে নয়, এটি ঢাকার রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, পুরনো প্রভাবশালী নেতৃত্ব এবং নতুন রাজনৈতিক শক্তির প্রতিযোগিতার একটি প্রতিফলনও বটে। আর সেই কারণেই মির্জা আব্বাস এখন শুধু একজন অসুস্থ রাজনীতিবিদ নন, তিনি হয়ে উঠেছেন ঢাকার রাজনীতির একটি বড় রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু। এখন এই পরাশক্তিকে কোনোভাবে সাইডলাইনে রাখতে পারলে রাজধানীর রাজপথে নতুন পরাশক্তির উত্থান হবে। আর রাজনীতির নিয়মই এটা, এখানে কোনো অনৈতিকতা নেই, অসততা নেই। কারণ দাবা বোর্ডে সময়ে সময়ে তো গুটির পরিবর্তন হতেই পারে, রাজনীতির মঞ্চও তাই। আজ যে মসনদে, কাল সে নাও থাকতে পারে। আর প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো নিউজে দেখা হবে। আসসালামু আলাইকুম।